রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। তো এই আচার তৈরি করার জন্য প্রথমে আমগুলোকে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ির মধ্যে এখানে আমি কিছু সরিষা ভেজে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। এই সরিষাগুলোকে আগেই কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে একটু শুকিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি ভেজে নিচ্ছি, খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে খেতে। একটু হালকা আঁচে ভেজে নিব যতক্ষণ না এই সরিষাটা একটু মানে মচমচে হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো এটা ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন আমি এই যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো প্রথমে মরিচটাকে একটু ভেজে নিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়নটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে জলীয় বাষ্পটা চলে যায় সে পর্যন্ত ভেজে আমি কিন্তু মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এরপর চুলায় একটা বড় সড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম সরিষার তেল। এইখানে যদিও মনে হচ্ছে অল্প একটু সরিষার তেল, তবে এখানে প্রায় 1 কেজি পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা ছোট করে ছিঁড়ে। এরপর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না এটার মধ্যে সুন্দর একটা স্মেল আসে সে পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এখানে বেশ কিছুটা রসুন বাটা ব্যবহার করেছি, যেহেতু আমি এখানে প্রায় 5 কেজির উপরে আম আচার তৈরি করছি, তাই মশলার পরিমাণটা একটু বেশি হবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা হচ্ছে কালারটা যেন সুন্দর আসে সেই জন্য আমি হলুদ গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এটা দিলে কালারটা একটু সুন্দর হয়। তো এরপর আমি আমগুলোকে দিয়ে দিয়েছি। আমগুলো কিন্তু প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে কেটে নিয়েছি। আমের গায়ে একটু দাগ কেটে দিতে হবে যাতে করে মশলাটা আমের ভেতরে ঢুকতে পারে। তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমি খুব ভালো করে আমগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এই তেলের মধ্যে নেড়ে চেড়ে এই আমগুলোকে একটু কষিয়ে নিতে হবে। তো এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ, রোদে দেওয়ার ঝামেলা নেই। কাঁচা আমটাকে আমি কিন্তু ধুয়ে তারপরে কেটে নিয়েছি, এরপর আচারটা তৈরি করতে চলে এসেছি। সাধারণত আচার তৈরি করতে 2-3 দিন রোদ দিতে হয়, তো ওই ঝামেলাটা করতে হবে না। এইভাবে যদি আচার তৈরি করেন সারা বছর সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমি দিয়ে দিলাম এখানে সরিষা গুঁড়ো। সরিষাগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আপনারা চাইলে কিন্তু এই সরিষা গুঁড়া ব্যবহার না করে এইখানে সরিষা বাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সরিষা বাটাটা দিতে হবে তেলের মধ্যে। যাই হোক, এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো সরিষা গুঁড়া ব্যবহার করেছি কারণ আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। আমটাকেও কিন্তু প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি যাতে করে আমের মধ্যে পানি না থাকে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে তৈরি করার, সেক্ষেত্রে সারা বছর সংরক্ষণ করতে সুবিধা হয়। আমের মধ্যে যতটুকু সম্ভব পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তো এরপর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর তেলের মধ্যে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে নেড়ে, যাতে করে নিচে থেকে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। যারা টক পছন্দ করেন তারা কম দিবেন, যারা বেশি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা চিনিটা একটু বেশি দিয়ে দিবেন। এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো চিনি দিয়ে দিয়েছি। আমার বাসায় একটু মিষ্টি মিষ্টি আচারটাই বেশি পছন্দ করে। তো চিনিটা দেওয়ার পর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যতক্ষণে মিশে যাবে ততক্ষণে কিন্তু চিনিটা গলে একটু পানি ছেড়ে আসবে, চিনিটা থেকে পানি উঠে আসবে চিনিটা গলে যাওয়ার পর। আর কিছুক্ষণ রান্না হওয়ার পর কিন্তু আম থেকেও পানি উঠে আসবে অনেকটা। তো এইখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না।
যাই হোক, আমি এইখানে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাচ্ছে আর এখানে কিন্তু চিনি থেকে পানি উঠে আসছে। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এই পর্যায়ে খুব বেশি হাই হিটে রান্না করা যাবে না। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার অথবা সিরকা। আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই এই হোয়াইট ভিনিগার ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণে ভিনিগার ব্যবহার করেছি। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আর কি কাজ, এটাকে রান্না করতে হবে। তো হাই হিটে আমি এটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আম থেকেও অনেকটা পানি উঠে এসেছে আর চিনিটা গলেও কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমগুলো কিন্তু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। তো এই পর্যায়ে দেখা যায় আমগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আমগুলো জোরে জোরে নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে। তো যাই হোক, আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেখান থেকে অর্ধেকটা পরিমাণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। অর্ধেকটা আমি রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এইখানে ব্যবহার করব বিট লবণ। এই বিট লবণটা অবশ্যই আচারের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আমি সবসময় ব্যবহার করি। আমার আচারের রেসিপিগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় বিট লবণটা ব্যবহার করি আচারের মধ্যে, এতে করে আচারের টেস্ট অনেক গুণে বেড়ে যায়। যাই হোক, এটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে আগেই বলেছি আমগুলো অনেকটা নরম হয়ে গেছে, তাই খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। তো আরও কিছুক্ষণ কিন্তু আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো আমি একটা আম আপনাদের ভেঙে দেখাবো যে এটা কতটা সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে। তো এখন এটাকে জাল করতে থাকতে হবে যতক্ষণ না এই যে আমের পানিটা অথবা চিনির শিরাটা কিছুটা শুকিয়ে আসছে, আচারটা আঠালো ভাব চলে আসছে আর তেলটা উপরের দিকে ভেসে আসছে। তো তেলটা যখন উপরের দিকে ভেসে এসেছে তখন আমি এর মধ্যে বাকি যে মশলাটুকু ছিল সেটাকে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তেল উপরে ভেসে উঠেছে, দেখতেই পারছেন নিশ্চয়ই। তো এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আচারটা অবশ্যই ঠান্ডা করতে হবে, একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে। আমি এই হাঁড়ির মধ্যে ঠান্ডা করিনি, আচারটাকে এরকম ঢেলে রেখে দিয়েছি। তো সিলভারের হাঁড়ি অথবা এরকম কড়াইগুলোর মধ্যে রেখে দিলে দেখা যায় আচারের যে টক সেটার কারণে কিন্তু হাঁড়িটা ক্ষয় হতে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকারক। তো আচারটা ঠান্ডা হওয়ার পর দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। এখন এটাকে কাচের জারে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। শুধুমাত্র মাঝে মাঝে একটু বয়ামটাকে রোদ্রে দিবেন, তাহলে কিন্তু এটা সারা বছরের জন্য একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে। তো আশা করি আজকের রেসিপি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।